এই তো সিলেবাসটা ছিল, এটা নতুন করে দেখানোর কিছু নেই। এখানে কতগুলো টার্মিনোলজি কথা আমি গতকালই বিকাশ বলার আগেই আমি বলেছিলাম যে লিবারালিজম বলতে কি বোঝায়, হ্যাঁ, তারপরে নিও লিবারালিজমের সঙ্গে লিবারালিজম যে আদৌ কোনো সম্পর্ক নেই, একদম ভিন্ন ধরনের মতাদর্শ, সেটাও বলেছিলাম। আর তার সঙ্গে কন্ট্রাক্টারিয়ানিজম বা কন্ট্রাক্ট থিওরি মানেটা কি, এবং সেটা আমি বলার চেষ্টা করেছি। যেভাবেই রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ককে বোঝার চেষ্টা হোক না কেন, একটা আন্ডারলাইং কনসেপ্ট থাকে যেখানে একটা কন্ট্রাক্ট আছে। আমি রাষ্ট্রের কর্তৃত্বকে স্বীকার করি এবং রাষ্ট্র তার জন্য আমাকে নিরাপত্তা দেয়। একটা মিউচুয়াল কন্ট্রাক্ট কিন্তু আছে, সেটা সবসময় যে দৃশ্যমান তা নয়, কিন্তু আছে। এই কন্ট্রাক্টের কথাটাই রলস এবং যারা মানে বলেছেন রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কনসেপ্টের মধ্যে কন্ট্রাক্টের ব্যাপারটা আছে। রাষ্ট্রের উৎপত্তির অনেকগুলো মতামত আছে, অনেকগুলো ভাবনা আছে, তার মধ্যে কন্ট্রাক্ট থিওরি আছে, তারপরে ফোর্স থিওরি, বল প্রয়োগ থিওরি, এর অনেকগুলো থিওরি আছে। তার মধ্যে যদি আমরা মনে করি যেটাকে বৈজ্ঞানিক বলা হয় যে অনেকগুলো কম্পোনেন্টের একটা ফলাফল, তার মধ্যে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে কন্ট্রাক্ট, একটা মিউচুয়াল কন্ট্রাক্ট আমাদের নিজের মধ্যে, যাতে আমিও ভালো থাকতে পারি, তুমিও ভালো থাকতে পারো, হ্যাঁ, তার জন্য একটা ব্যবস্থা করা, তাকে কন্ট্রাক্টারিয়ানিজম বা কন্ট্রাক্ট থিওরি বলে। রলসের থিওরিটাকে আমরা কন্ট্রাক্ট থিওরি বলি। রলসের বিষয়টা অলরেডি আলোচনা হয়েছে, আমি শুধু কয়েকটি কথা মাত্র এখানে বলবো। উনি প্রথম যখন ফর্মুলেট করেন 1971-এ, বইটা হচ্ছে এ থিওরি অফ জাস্টিস, সেখানেই উনি জাস্টিসকে ফেয়ারনেস বলে ডিফাইন করার চেষ্টা করেন। তারপরে কিছু কথা ওঠে, কিছু সমালোচনা ওঠে, তারপরে একটা প্রবন্ধ লেখেন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস নামে। সেই প্রবন্ধতে আরো কিছু নতুন কথা, নতুন ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন আসে। তারপরেও সমালোচনা থামেনি। শেষের দিকে যে প্রবন্ধ, যে বইটা লিখেছিলেন, সেটাও বেশ বড় মাপের বই, পলিটিক্যাল লিবারালিজম, তার মধ্যে এসব সম্পর্কে আবার কিছু আলোচনা করলেন। এই আলোচনাগুলো যেটা খুব একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যে লিবারেল পলিটিক্যাল ট্র্যাডিশনের থেকে বা লিবারেল ডেমোক্রেসির মধ্য থেকে ম্যাক্সিমাম কতটা ইকুইটি, কতটা ইকুয়ালিটি আমরা দিতে পারি, কতটা আমরা ইগালিটারিয়ানিজমকে যাকে বলে মানে এখানে এস্টাবলিশ করতে পারি, তার একটা চেষ্টা উনি করেছেন। সেই দিক থেকে ওনাকে বলা হয় দ্য বেস্ট ইন দ্য লিবারেল ডেমোক্রেসি, হাইলি ইনফ্লুয়েন্স অফ দ্য বডি। এবং পরবর্তীকালে তার এই ভাবনা নিয়ে অনেকেই অনেক রকম ভাবে আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে, কিন্তু ওনার ভাবনার যে গ্রেটনেস সেটা কেউ অস্বীকার করেনি। এবং এটার মানেটা কি দাঁড়াচ্ছে, আমি কতগুলো পয়েন্ট আউট এখানে আজকে এসে একটা কথা পয়েন্ট নোট করলাম, যে বলছি এভরি পার্সন শুড বি ট্রিটেড উইথ ফেয়ারনেস অ্যান্ড রিকমেন্ডস ইকুয়াল বেসিক লিবার্টিজ, equal opportunities to similar individuals, and offering the highest possible benefits to the less advantaged members of the society. এখন একটা জিনিস তো আমাদের ভাবতে হবে, উনি তো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে অবশ্যই স্বীকার করেন, কারণ লিবারালিজমের সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, এগুলো অবশ্যই মানেন। এবং প্রাথমিকভাবে সবার মধ্যে সবাই একটা জায়গা থেকে শুরু করলেও পরবর্তীকালে কিন্তু একটা বৈষম্য আসবে। তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল হিসেবে সবাই সমানভাবে সাকসেসফুল হবে না, সবাই সমানভাবে ক্রিয়েটিভ হতে পারবে না। তার ফলে প্রথমের দিকে যদি আমি ভেবে নিই যে একটা ফেয়ার অবস্থা থেকে শুরু হলো, কিন্তু পরবর্তীকালে এগুলো আসবে। সেই যে যখন ইনইকুয়ালিটি গুলো সামনে আসতে পারে, সেগুলো উনি বলছেন যে বেসিক লিবার্টিসটাকে ফুলফিল করে যদি কোনো সম্পদ বা কোনো কিছু থাকে যেটা ডিস্ট্রিবিউট করার প্রশ্ন রয়েছে, তাহলে উনি বলছেন সব থেকে যিনি লেস অ্যাডভান্টেজ, অর্থাৎ সব থেকে ডিসঅ্যাডভান্টেজ, যিনি সব থেকে পিছিয়ে আছেন যিনি সমাজে, সে যেন সব থেকে বেশি সুযোগটা পায়। এবং এখানে একটা কথা, এক ধরনের রিজার্ভেশনের ধারণা ইন দ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, যাই হোক। এবং তার মধ্য থেকে উনি বলছেন জাস্ট সেভিং প্রিন্সিপালের মতো, হ্যাঁ, যেমন একটা আমি যদি উদাহরণ দিই, যে আমরা অনেকটা বেশি মাইনে পাই, অনেকটা বেশি বেতন পাই, এখন তার জন্য ইনকাম ট্যাক্সের একটা হিসাব আছে, এবং সেই ইনকাম ট্যাক্স আমার কাছ থেকে 7 লাখ টাকা। তার মানে যে এই যে এটাকে তারা ভাবছে যে এইভাবে এটাকে কম্পেন্সেট করে, আমার কাছ থেকে 7 লাখ টাকা অন্যদের কাছ থেকে নিয়ে সেটাকে আবার যারা পিছিয়ে পড়েছে তাদেরকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করে। এইভাবে একটা মানে ফেয়ার হওয়ার চেষ্টা এই সিস্টেমের মধ্যে করা যায়।
তাই বলছেন দ্যাট মিনস এভরি পার্সন শুড বি ট্রিটেড উইথ ফেয়ারনেস অ্যান্ড রেকমেন্ডস ইকুয়াল বেসিক লিবার্টিজ, ইকুয়াল opportunities to similar individuals, and offering the highest possible benefits to the less advantaged members of the society. This is to constitute a system to ensure the fair distribution of primary social goods. এই প্রাইমারি সোশ্যাল গুডস বা বেসিক লিবার্টিস, এই কথাগুলোর মানেটা কিন্তু আমাদের যেগুলো জীবনের ন্যূনতম প্রয়োজন, মানে ভদ্র সভ্য জীবন যাপনের জন্য যেটুকু আবশ্যিকভাবে প্রয়োজন প্রাইমারি সোশ্যাল গুডস, সেটাকে উনি মিন করতে চাইছেন, যেটাকে বেসিক লিবার্টিস এই ল্যাঙ্গুয়েজ উনি বলার চেষ্টা করছেন। প্রাইমারি সোশ্যাল গুডস সেটা আমাদের সবারই লাগে, সেটা ছাড়া হয় না। যেমন আমরা রুটি কাপড়া আর মকান, তার সঙ্গে শিক্ষা দীক্ষা, এগুলো বেসিক কথাগুলো লিবার্টিস কথা বলছে। This system requires the establishment of institution to distribute primary social goods according to the principles of justice and fairness. It seeks to create a society that is fair and just for all individuals, regardless of their social and economic circumstances. এখানে আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশনের যে ক্ষেত্রগুলো তৈরি হয়, কাস্ট, ক্রিড, ক্লাস, রেস, এই বিভিন্ন ভাবে যে বিভিন্ন রকম ডিসক্রিমিনেশন হয়, সোশ্যাল ডিসক্রিমিনেশন, ইকোনমিক ডিসক্রিমিনেশন, সেগুলোরকে সব সরিয়ে দিয়ে একটা ফেয়ার এবং জাস্ট সোসাইটি যাতে তৈরি হয়, তার জন্য এনাদের ভাবনা। The best known for his defense of egalitarian liberalism in his measure, তার যে লেখাগুলো তার মধ্যে উনি চেষ্টা করেছেন egalitarian liberalism, অর্থাৎ সমতাবাদী একটা, যাকে আমরা মানে উদারনীতিবাদের একটা চেষ্টা করছেন, যাতে এই মানে ক্যাপিটালিস্ট সোসাইটি, এই লিবারালিজম, সেটাকে রেখে কতটা বেশি ইগালিটারিয়ান বা ইকুইটি দেওয়া যায়, ইকুয়ালিটি দেওয়া যায়। মেন ফিচার, এবারে সোশ্যাল জাস্টিস বলতে যে বিষয়গুলো সামনে আসে, সেখানে উনি বলছেন যে আমরা জানি সোশ্যাল জাস্টিসের 5টা মেন কম্পোনেন্ট আছে: অ্যাক্সেস টু রিসোর্সেস, ইকুইটি, পার্টিসিপেশন, ডাইভার্সিটি অ্যান্ড হিউম্যান রাইট। এগুলো মনে করা হয় যে সোশ্যাল জাস্টিসের খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে প্রত্যেকের রিসোর্সের, আমাদের মানে প্রকৃতি এবং রাষ্ট্রের যে রিসোর্স গুলো আছে, সেখানে সবারই সমান অ্যাক্সেস থাকবে, এবং ইকুইটি দাবি করতে পারে। শুধু ইকুয়ালিটি নয়, ইকুয়ালিটির সঙ্গে ইকুয়ালিটি যখন বাস্তবায়িত হয়, তখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয় তাকে আমরা ইকুইটি বলি। পার্টিসিপেশন থাকবে, মিউচুয়াল পার্টিসিপেশন, একে অপরকে হেল্প করবে, এবং যত রকমের স্টেটের বা সমাজের যত রকমের প্রসেস আছে, সেই প্রসেসে তার পার্টিসিপেশন থাকবে। আর ডাইভার্সিটি স্বীকৃতি পাবে হিউম্যান রাইটস, প্রত্যেক ব্যক্তির অধিকার, যেখানে আমরা, এটা তো মোটামুটি ইন্ডিভিজুয়ালিজমের একটা জায়গা রয়েছে, সেখানে হিউম্যান রাইটসটা অবশ্যই গুরুত্ব পাবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে উনি বলছেন যে আমাদের কিছু প্রিন্সিপাল ঠিক করতে হবে এমন একটা অবস্থানে থেকে, যেখানে আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা মানে পূর্ণ মাত্রায় থাকে, এবং তার ভিত্তিতে আমি প্রিন্সিপাল গুলো ফর্মুলেট করতে পারি। সেই একটা অবস্থানকে উনি নাম দিয়েছেন দ্য অরিজিনাল পজিশন। That a pre-political abstraction from reality in which a group of people who know nothing about themselves, such as their age, gender, or even names, are asked to choose principles of justice that could serve as the standard. তার মানে এমন একটা প্রি পলিটিক্যাল মানে সিচুয়েশনের কথা উনি ভাবছেন, যেখানে কেউই অন্যদের সম্পর্কে বিশেষ করে কিছু ভাবে না, কে বড় কে ছোট, কে স্ত্রী কে পুরুষ, কে নেতা কে সাধারণ নাগরিক, এইসব কোনো কিছুই সে ভাবে না। সেরকম একটা পরিস্থিতিতে থাকলে, মানে পরিস্থিতিতে দাঁড়াতে পারলে, তবেই আমরা কিছু প্রিন্সিপাল চুজ করতে পারি, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সমানভাবে প্রযোজ্য হতে পারে, জাস্টিস পাওয়া যেতে পারে। এবং এই প্রসঙ্গে উনি যে কথাটা ব্যবহার করছেন, দ্য ভেল অফ ইগনোরেন্স। ভেল অফ ইগনোরেন্স অর্থাৎ আমাদের একটা অজ্ঞতার আবরণ রাখতে হবে, অর্থাৎ আমি সোসাইটির অন্যান্য মেম্বার সম্পর্কে আলাদা করে কিছু জানবো না। তবে যে কম্পেলিং ইন্ডিভিজুয়ালস টু কনসিডার দ্য ইন্টারেস্ট, ইট রিমুভস পার্সোনাল বায়াসেস। ব্যক্তিগতভাবে আমি কাদেরকে পছন্দ করি, কাউকে পছন্দ করি না, সেটা যাবে। কম্পেলিং ইন্ডিভিজুয়ালস টু কনসিডার দ্য ইন্টারেস্ট অফ অল মেম্বার্স অফ দ্য সোসাইটি, ensuring equitable policies and institutions, যেটা সম্ভব হয়। By considering everyone's interest, the veil of ignorance promotes moral consideration and understanding, leading to fairer decision making. এরকম যদি একটা ভেল অফ ইগনোরেন্সের মধ্যে থেকে যদি আমি ডিসিশন গুলো নিতে পারি, তাহলে সেই ডিসিশন গুলো ফেয়ার হবে
এবং সেখানে তার মরালিটি নিয়ে তারা নিয়ে প্রশ্ন উঠবে না, সবাই সেটাকে মেনে নিতে রাজি থাকবে। কিন্তু আমি যখনই কারোর কিছু পক্ষপাত করবো তখনই কিন্তু সমস্যা তৈরি হবে। এই আজকে ধরো যে রায়টা বেরিয়েছে, হ্যাঁ, কিছু যোগ্য ছেলে এবং তারা অবশ্যই যোগ্য, তাদের মধ্যে কোনো প্রবলেম নাই, তাদেরও মানে তারাও সমস্যায় পড়লো। তা এটা কেন হবে? এটা সবার ক্ষেত্রেই খারাপ লাগবে। তাহলে কিন্তু অবস্থাটা এমন পর্যায়ে গেছে যে এটাকে কিছুটা অংশ রেখে কিছুটাকে মানা, সেটাও জাস্টিসের পক্ষে প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তার মানে এখানে আমি কাউকে যখন বিশেষভাবে দেখার চেষ্টা করছি, তখনই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি যদি কোনো একটা সিস্টেম যদি সবাইকে সমানভাবে দেখার ব্যবস্থাটা সব স্তরে থাকে, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি হতে পারতো না, কোনোভাবেই সম্ভব ছিল না। সেখানে উনি বলছেন আমি কারোর সম্বন্ধে বিশেষ তথ্য নিচ্ছি না, কে কোন পার্টি করে, কে কতগুলো মানে এটা দিতে পারে ওটা দিতে পারে, এইসব বিভিন্ন প্রসঙ্গ আমি বিবেচনায় আনবো না। আনতে গেলেই প্রবলেম হবে এবং সেখানে জাস্টিস দেওয়াটা কঠিন হয়ে যাবে, প্রায় অসম্ভব হয়ে পড়বে। এবং এখানে যে দৃষ্টান্তটা সাধারণভাবে দেওয়া হয়, জন্মদিনের কেক, হ্যাঁ, জন্মদিনে কেক কাটা হবে। এখন যদি ভাবা হয় যে এই কেকটা আমার কোনো আত্মীয়কে খাবো, এই কেকটা আমার ভাইপোকে দেবো, এই কেকটা অমুককে দেবো, তাহলেই কিন্তু সমস্যা। তখন কেকটা কাটতে গিয়ে ছোট বড় হয়ে যাওয়ার সমস্যা থাকে। কিন্তু যদি ভাবা হয় যে না, এখানে যারা এসছে সবাই পাবে, যে কেউ যে কোনোটা পেতে পারে, আমি কারোর জন্য আলাদা করে ভাবছি না, তাহলে কিন্তু সে ন্যাচারালি সে কিন্তু কেকটাকে সমানভাবে কাটার চেষ্টা করবে। হয়তো একটা 19-20 হতে পারে, কিন্তু সে চেষ্টাটা সে থাকবে। কিন্তু যখনই আমি ভাববো যে না, ও একটু ইনফ্লুয়েন্সিয়াল লোক, ওকে একটু মানে ইমপ্রেস করতে হবে, হ্যাঁ, তখন ওর জন্য যখনই তুমি একটু বাড়িয়ে কাটতে যাবে, তখনই সমস্যা তৈরি হবে। এই হচ্ছে সোশ্যাল জাস্টিসের ধারণা। এখানে দুটো প্রিন্সিপালের কথা আমরা সবাই জানি। উনি প্রথমটাকে বলছেন যে দ্য বেসিক লিবার্টিস প্রিন্সিপল। এখানে কি বলছেন, ইচ পার্সন ইজ টু হ্যাভ ইকুয়াল রাইট টু দ্য মোস্ট এক্সটেন্সিভ টোটাল সিস্টেম অফ ইকুয়াল বেসিক লিবার্টিস কম্প্যাটেবল উইথ দ্য সিমিলার সিস্টেম অফ লিবার্টি ফর অল। মানে প্রত্যেকটি ব্যক্তি, আমাদের যা সম্পদ আছে সেই সম্পদের পরিপ্রেক্ষিতে সবারই মৌলিক কতগুলো মানে মানে কি বলবো, এখানে লিবার্টিস বলতে বেসিক নিডস, এই কথাটা আমরা ব্যবহার করি, বেসিক নিডস, বেসিক ফ্রিডম, সেগুলো সকলের কাছে সমানভাবে থাকে। Each person is to have an equal right to the most extensive total system of equal basic liberties. যেমন আমাদের যদি আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কথা ভাবি, সেখানে এমন কতগুলো কথা বলা আছে যে সবকিছু নিরপেক্ষভাবে প্রতিটি ব্যক্তি আমরা সমান, সব মানুষ সব নাগরিক সমান। ঠিক এইরকম যে সেজন্য আমার দেশে যা কিছু আছে প্রত্যেকটি বিষয়ের প্রতি আমার একটা ইকুয়াল রাইট আছে, এবং সেই রাইটটা হচ্ছে কি বেসিক লিবার্টি, যে জায়গাটি সব ব্যাপারে হয়তো না, বেসিক লিবার্টি যে জায়গাগুলো। আমি যদি বলি যে না, আমি পড়াতে আমি বললাম যে না, আমি হাইকোর্টের জাজ হব, আমাকে সুপ্রিম কোর্টের জাজ বানিয়ে দাও, এইটা আমি বলতে পারি না, সেখানে পার্থক্য থাকবে। কিন্তু বেসিক জায়গাতে যে আমি আমার খাদ্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এই বেসিক জায়গাতে কিন্তু আমি সেই ক্লেমগুলো করতে পারি। এখন প্রথম প্রশ্ন নিয়ে, প্রথম প্রিন্সিপাল নিয়ে কারোর খুব একটা আপত্তি করার মতো কিছু নেই। দ্বিতীয় প্রিন্সিপাল নিয়ে অনেক কথা উঠেছে। Social and economic inequalities are to be arranged so that they are both to the greatest benefit of the least advantaged, consistent with the just savings principle, and attached to the offices and positions open to all under conditions of fair equality of opportunities. উনি বলছেন যে ইকোনমিক এবং সোশ্যাল ইনইকুয়ালিটি যদি কিছু থাকে, কিছু তো তৈরি হবেই। আমি যেটা বললাম, কারণ ইন্ডিভিজুয়াল তার ক্রিয়েটিভিটি, তার ক্রিয়েটিভনেস, কেউ সাকসেসফুল হবে, কেউ সাকসেসফুল হবে না। আমি তো আর কখনোই অমর্ত্য সেনের মতো বা রলসের মতো প্রফেসর হতে পারবো না। তাহলে রলস যে স্যালারিটা ড্র করবে, আমি তো সেটা করতে পারবো না। তাহলে এরকম ইকুয়ালিটি কিছু হতেই পারে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে স্টেট এমন একটা ব্যবস্থা করবে যাতে সব থেকে যারা লিস্ট ডিসঅ্যাডভান্টেজ, সব থেকে যারা লিস্ট অ্যাডভান্টেজ, অর্থাৎ যারা সব থেকে খারাপ অবস্থায় রয়েছে, সে যেন সব থেকে ভালো অবস্থায় আসতে, দ্য গ্রেটেস্ট বেনিফিট অফ দ্য লিস্ট অ্যাডভান্টেজ কনসিস্টেন্ট উইথ দ্য জাস্ট সেভিং প্রিন্সিপল, যাতে একটা জাস্টিসের জায়গায় পৌঁছাতে পারে। এবং এবং এই সুযোগটা সবার জন্যই থাকবে। এই সুযোগটা টু অল অফিসেস অ্যান্ড পজিশনস ওপেন টু অল আন্ডার দ্য কন্ডিশন অফ ফেয়ার ইকুয়ালিটি অফ অপরচুনিটি। এখানে সবাই এই সুযোগটা থাকবে। এই সেকেন্ড প্রিন্সিপাল নিয়ে হচ্ছে মানে অনেক ধরনের কথা, অনেক ধরনের সমস্যার কথা উঠেছে। The first principle holds priority
এখানে ওভার দ্য সেকেন্ড প্রিন্সিপাল, কেউ বলছে যে এটা বেসিক প্রায়োরিটি আছে, কিন্তু রলস যখন বলছেন উনি বলছেন বোথ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড প্রিন্সিপালস টুগেদার আর নেসেসারি ফর এ জাস্ট সোসাইটি। প্রথমটা বললেই যদি সমস্যাটা মিটে যেত, বেসিক লিবার্টির কথা বললেই, তাহলেই তো হতে পারত। উনি বলছেন না, এরকম নয় যে ওটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এটা হয়তো মনে হতে পারে যে এটা অবশ্যই প্রায়োরিটি পাবে ফার্স্ট প্রিন্সিপাল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। উনি কিন্তু বলছেন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রিন্সিপাল টুগেদার আর নেসেসারি ফর দ্য জাস্ট সোসাইটি। জাস্ট সোসাইটি তৈরি করার জন্য সেটা কিন্তু খুবই দরকার, এবং দুটো প্রিন্সিপাল টুগেদার, একটাকে বাদ দিয়ে কিন্তু হবে না। আমি শুধু ফার্স্ট প্রিন্সিপালের উপর কথা বলবো, সেকেন্ড প্রিন্সিপাল, তাহলে কিন্তু হবে না। দুটো প্রিন্সিপালকেই মানে টুগেদার যদি আমি ফলো করতে পারি, তাহলে ওই ফেয়ারের জায়গাটা আমি পৌঁছাতে পারি। সমালোচনা তো অনেক আছে, এখানে আমরা দুজনের কথাই বলবো, বাকিদের কথা এখানে আলোচনা আসছে না, বা যেহেতু আমাদের তো সময় নির্দিষ্ট এবং সিলেবাসেও অন্যদের কথা সেভাবে নেই। নজিকের কথা আছে আর অমর্ত্য সেনের কথা আছে, আমরা এই দুটো কথাই বেশি করে বলবো। Rawls' work has been much criticized, and Rawls himself has acknowledged that his original formulation were in certain respects inadequate. Rawls নিজেও পরবর্তী পর্যায়ে বুঝেছেন আছে, তা অনেক সমালোচনা আছে। এখানে শুধু একটি সমালোচনার কথা বলে রাখছি, যে মার্কসিস্টরা বলেন যে এই যে আর্গুমেন্ট এখানে দেওয়া হলো, আমি যদি ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনটা রেখে কথা বলি, তাহলে কখনোই আমি মানে সকলের জন্য জাস্টিস, সেই জাস্টিস এনে দিতে পারবো না। তার কারণ হচ্ছে মিনস অফ প্রোডাকশন যাদের নিয়ন্ত্রণে থাকে তারাই হচ্ছে ডমিনেন্ট ক্লাস, এবং তাদের স্বার্থটাই শেষ পর্যন্ত বেঁচে থাকবে। আমরা যতই ভালো ভালো প্রিন্সিপালের কথা বলি না কেন, তার থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই যদি আমি এই সিস্টেমটা অ্যাজ ইট ইজ রাখি তার ভিত্তিতে। সেটা তো আলাদা সমাচার, ওইদিকে যাচ্ছি না। আমি এখানে আসছি রবার্ট নজিকের কথা। রবার্ট নজিকের প্রচন্ড ক্ষোভ ওই দ্বিতীয়টা নিয়ে। নজিক হচ্ছে, আমরা বলি লিবার্টারিয়ানিজম। লিবারেলিজম আর লিবার্টারিয়ানিজমের মধ্যে পার্থক্য আছে। লিবারেলিজম হচ্ছে মানে মিউচুয়ালি আমরা একসঙ্গে থাকবো, সবাই ব্যক্তি হিসাবে সমান, একে অপরের সম্মান দেব, হ্যাঁ, এবং নিজেদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে যথাসম্ভব বজায় রেখে, এবং একই সঙ্গে আসলে আমি 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 তখনই আমার স্বার্থটা পূরণ হবে যদি আমি অন্যের কথাও ভাবি। তাহলে এখানে একটা মিউচুয়াল রেসপেক্টের একটা ব্যাপার আছে, মিউচুয়ালিটির একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে লিবারেলিজমের মধ্যে। কিন্তু লিবার্টারিয়ানিজমটা ওরা ব্যক্তি স্বাধীনতার উপর অত্যধিক বেশি গুরুত্ব দেয়, এবং আমি যেটা নিজের মানে বৈধ উপায়ে এরা বলবে আর কি অর্জন করেছি, সেটা কোনোভাবেই অন্যকে দিতে রাজি নয়। মানে আমার ওই ইনকাম ট্যাক্সের 7 লাখ টাকা কেটে নেওয়া কোনো রকমই মানে উনি মানতে পারেন না। ওনার ভাবনাটাকে বলা হয় লিবার্টারিয়ানিজম বা এনটাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস। এনটাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস, তার মূল ভাবনাটা আমি একটু এখানে নোট করেছি, দেখো। উনি কিন্তু খুব মিনিমাল স্টেটিজমে বিশ্বাস করেন, যে স্টেট মানে তার ভূমিকাটা খুব কম হবে। স্টেট শুধু দেখবে যে রাষ্ট্রের ভিতরে মারামারি হচ্ছে কিনা, হ্যাঁ, কোনো টেনশন আছে কিনা সেটাকে প্রতিহত করা, বর্ডারে কিছু প্রবলেম হচ্ছে কিনা, এরকম কতগুলো খুব খুব গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস থাকবে। বাকি ব্যাপারে হ্যাঁ স্টেট ইনভলভ হবে না, স্টেট ইনভলভ হবে না। এই যে কনসেপ্টটাকে বলা হয় মিনিমাল স্টেটের কনসেপ্ট, হ্যাঁ, সেটা তো আসছি। এবং উনি বলছেন তার স্টেটের কাজ উনি পরিষ্কার করে বলে দিচ্ছেন যে to the narrow functions of protection against force, fraud, theft, and administering courts of law. কেউ যদি গায়ের জোরে কিছু করতে আসে সেটাকে আটকানো, ফ্রড, কেউ যদি মানে কাউকে প্রতারণা করে সেটাকে, চুরি, এগুলোকে আটকানো। আর কোর্ট একটা থাকবে যেখানে কোনো ধরনের মানে কোনো ধরনের এন্টাইটেলমেন্টের সমস্যা হলে সেই সমস্যাটা নিয়ে আলোচনা মানে জাস্টিস পাবে। তাহলে কুড বি জাস্টিফাইড উইদাউট ভায়োলেটিং পিপলস রাইট। আর কোনো ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতাকে ভায়োলেট করা যাবে না। তার মানে মিল যদি বলো তাহলে অবশ্যই মিল আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা দোড়ায় দুটো সিস্টেমে দুটো জায়গাতেই বলা হয়, কিন্তু এটা একবারে চূড়ান্ত ধরনের, হ্যাঁ, চরমপন্থী যদি আমি বলি, র্যাডিক্যাল লিবার্টি কথা বলে, র্যাডিক্যাল ইন্ডিভিজুয়ালিজমের পক্ষে কথা বলে। For logic, a distribution of goods is just if brought about by free exchange
among consenting adults from a just starting position, even if large inequalities subsequently emerge from the process. বলছি যে একটা সমাজে যে স্বীকৃত পথ আছে সেই স্বীকৃত পথ ধরে যদি আমরা নিজেদের মধ্যে গুডস ডিস্ট্রিবিউট করি, ফ্রি এক্সচেঞ্জ, এবং এখানে বলতে চাই যে যা কিছু আছে আমরা নিজেদের মধ্যে ফ্রি এক্সচেঞ্জ করব, এবং একটা পজিশন থেকে যে হ্যাঁ ফ্রি এক্সচেঞ্জ যেমন কনসেন্টিং অ্যাডাল্টস তাদের মধ্যে ফ্রি এক্সচেঞ্জ হবে, যা এটা আমার চাই, এটা আমি নেবো, এটা তোমার, এটা তুমি নেবে, এরকম করে। এবং ফ্রম এ জাস্ট স্টার্টিং পজিশনটা কোথায় সেটা আমরা পরে দেখবো। উনি 3টে প্রিন্সিপালের কথা বলছেন, সেখানে জাস্ট স্টার্টিং প্রিন্সিপালটা পজিশনটা কি হচ্ছে বুঝতে পারবো। এর ফলে যদি কোনো ইনইকুয়ালিটি সাবসিকুয়েন্টলি ইমার্জ করে, পরবর্তী পর্যায়ে ইনইকুয়ালিটি সামনে আসে, মানে তখন বলছে সেটা কিন্তু তার জন্য তোমার ওই ডিফারেন্স প্রিন্সিপাল করে সেখানে আমার অংশটা কেটে বাদ দিয়ে ওই 7 লাখ টাকা আমার কাছে কেটে নেবে, এটা কিন্তু হবে না। এখানে ওনার বক্তব্যটা Nozick challenged the partial conclusion of Rawls' second principle of justice, of his 8th theory of justice, that social and economic inequalities are to be arranged so that they are to be the greatest benefits to the least advantaged members of the society. ওই দ্বিতীয়টাতে খুব আপত্তি, বলছে আমি আমার ক্রিয়েটিভিটি আছে, আমার বিদ্যে বুদ্ধি আছে, আমার সক্ষমতা আছে, সেটা দিয়ে আমি অনেক টাকা ইনকাম করলাম, তুমি মাঝখান থেকে এসে কে যে আবার আমার ট্যাক্স চাইবে, অমুক করবে তমুক করবে, হ্যাঁ এটা আমি দিতে পারবো, এটা ঠিক নয়। তা ওনার হচ্ছে উনি লকের সেকেন্ড ট্রিটিস সেখান থেকে ইন্সপিরেশন পাচ্ছেন, কিন্তু লক কিন্তু এতটা বলেননি, র্যাডিক্যাল নয়, কিন্তু যদিও লক থেকে ওই সেকেন্ড ট্রিটিস অন গভর্নমেন্ট যেখানে আছে সেখান থেকে কিছু কথা তুলে নিয়ে আসছেন। সিক্স টু গ্রাউন্ড ইটসেলফ আপন এ ন্যাচারাল ল that reaches some importantly different conclusion from Locke himself in several ways. উনি কিন্তু জায়গাটা যেটা নিয়ে আসছেন ন্যাচারাল রাইটস এর কথা বলছেন, যে বাই নেচার আমি এগুলো অর্জন করেছি, এগুলো সব আমার, এখান থেকে আমি কাউকে 1 পয়সা দেব না, হ্যাঁ এরকম একটা ভাবনা। এই ন্যাচারাল রাইটস, ন্যাচারাল ল থেকে উনি বিষয়টা নিচ্ছেন, কিন্তু উনি যে কনক্লুশনে পৌঁছাচ্ছেন সেটা কিন্তু লকের থেকে অনেক বেশি দূরে। লক কিন্তু মোটেই এইসব বিষয় এত র্যাডিক্যাল নয়। Nozick appealed also to the Kantian idea that people should be treated as an end in itself. সেটা ঠিকই, উনি যে এন্ড ইন দেমসেলভস, দুটো শব্দ আছে, মিনস আর এন্ড, বলছে প্রতিটি ব্যক্তি মানুষকে এমন ভাবে ট্রিট করতে হবে যেন তারা মিনস টু সাম এন্ড না হয়, তারা অবশ্যই এন্ড ইন দেমসেলভস, এন্ড ইন হিমসেলফ হয়, অর্থাৎ প্রত্যেকেই কি বলবো মর্যাদাপূর্ণ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। তুমি কাউকেই অন্য কোনো উদ্দেশ্য সাধনের উপায় হিসাবে ব্যবহার করতে পারো না। স্বাভাবিক উনি কান্টের মতোই বলবেন, এটা তো মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অধিকাংশ দার্শনিক এটা মানেন, এটা মানতে অসুবিধা নেই, প্রতিটি ব্যক্তিকে এন্ড বলে ভাবতে হবে। Most controversially, and like Locke and Kant, Nozick argued that consistent application of self-ownership and non-aggression principle would allow and regard as valid consensual or non-coercive enslavement contracts between adults. এখানে খুব কন্ট্রোভার্সিয়াল একটা কথা এর থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ বলছি অন্যরা কেউ মানবেন না, উনি যেটা মানবেন, বলছি আমি যদি কনসেনসুয়াল বা নন কোয়েরসিভ ভাবে আমি যদি কাউকে দাস রাখার চেষ্টা করি, এবং সেটা যদি কেউ যে দাস হতে চায় সে যদি রাজি থাকে, আমি যদি অন্যরকম ভাবে চাপ সৃষ্টি না করি, তাহলে আমি কাউকে দাস হিসাবে ভাবতে পারি। যদিও তিনি অন্য জায়গাতে কিন্তু একটা কথা বললেন যে আমি কখনোই কাউকে মিনস হিসেবে ভাববো না, কিন্তু এখানে উনি যেহেতু কনসেন্টিং অ্যাডাল্ট, সেই জন্য এখানে উনি বলবেন যে মিনস হিসেবে না, উনি তো ভেবে চিন্তেই এটা মেনে নিচ্ছেন, আমার আন্ডারই কাজ করবেন, আমার সেবা করবেন, এরা ভেবে নিচ্ছেন, সেরকম কিছু দিয়ে উনি হয়তো ব্যাখ্যা করবেন। তো এটা খুব বিতর্কিত ওনার জায়গা। এখানে হি রিজেক্টেড দ্য নোশন অফ ইনএলিয়েনেবল রাইটস অ্যাডভান্সড বাই লক and most contemporary capitalist-oriented libertarian academics writing in Anarchy, State and Utopia, that typical notion of free system would allow adults to voluntarily enter into non-coercive slave contracts.
এই যে লেজে ফেয়ার ইকোনমির কথা আমরা বলি, লেজে ফেয়ার ইকোনমি ওটা ফ্রি মার্কেট ইকোনমি, ফ্রি সিস্টেম ইকোনমিতে যদি অ্যাডাল্ট কেউ হয়, সে যদি ভলেন্টারিলি কোনো স্লেভ কন্ট্রাক্টে রাজি থাকে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ উনি যে জায়গাটা বলতে চাইছেন, প্রতিটি ব্যক্তি মানুষ তার অধিকার খুবই গুরুত্বপূর্ণ, এবং সে যদি ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত নেয়, সে যদি কারোর দাসত্ব করতেও রাজি থাকে, তাহলেও সেখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেখানে উনি বলছেন যে ফ্রিডমের কোনো প্রবলেম থাকার কথা নয়, কারণ যেহেতু সে নিজে ভলেন্টারিলি সে এরকম কন্ট্রাক্টে আসতে চাইছে। এখানে একটা কথা ছিল ওনার ভাবনাটা বোঝানোর জন্য, এটা একটা দৃষ্টান্ত, একটা পোস্ট, একটা কিওরা বলে একটা সোশ্যাল নেটওয়ার্কিং, ওখানে বলছে যে একটা জায়গায় আগুন লেগেছে, একটা বাড়িতে আগুন লেগেছে, বলছে ডোন্ট ডু এনিথিং, প্ল্যানিং টু ডু এনিথিং উড বি ব্যাড, কিছু করার চেষ্টা করো না। কেন? বলছে কিছু করার চেষ্টা করলে সেটা খারাপ হবে। কেন? দিস ফায়ার ইজ এ প্রাইম অপরচুনিটি ফর সামওয়ান টু প্রফিট ফ্রম ওয়ার্কিং অ্যাজ এ ফায়ার ফাইটার, উই জাস্ট নিড টু লেট থিংস টেক দেয়ার ওন কোর্স। লেজে ফেয়ার, লেজে ফেয়ারের কথাটা ব্যাখ্যা করতে একজন এভাবে বলছেন যে আগুন জ্বলছে, জ্বলুক, তোমরা কেউ জল বালতি নিয়ে যাবে না, আগুন নেভাতে যাবে না, সেটা খুব খারাপ কাজ হবে। কেন খারাপ কাজ হবে? যে এই একটা সুযোগ, যারা ফায়ার ফাইটিং এ কাজ করে, ধরো আমাদের না সরকারি ব্যবস্থা আছে, ফায়ার ফাইটার সব ঢং ঢং করে শব্দ করতে করতে আসে, তাদের চাকরিটাই চলে যাবে। বা এখানে যদি কোনো প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কেউ কাজ করে, তাহলে তার সুযোগটা তুমি নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, ইউ জাস্ট নিড টু লেট থিংস টেক দেয়ার ওন কোর্স, যা ঘটছে ঘটতে যাও, এরকম একটা অবস্থার কথা বলছে। তা এটা নিশ্চয়ই এটাকে মানে মানে নজিকের ভাবনাটাকে মানে এইভাবে বোঝাতে চাইছেন যে এটা মানে আমরা কি মেনে নিতে পারি, এটা কি সম্ভব, এই কথাগুলো নিয়ে এই কথাটা উঠেছে। এবারে ওনার বক্তব্য, এন্টাইটেলমেন্ট বলতে কি বলতে চাইছেন সেটা আমরা বলবো। Nojik's version of legitimate state power thus contrast markedly with that of Rawls and followers. তার সঙ্গে অনেক পার্থক্য। Any distribution of holdings, উনি নাম শব্দটা ব্যবহার, হোল্ডিংস, এই যে আমাদের যেগুলো রায়ত বলে একটা কথা আছে না, যে কোনটার, কোন জমিটার কোন অংশটা কোন সম্পদের কে মালিক, এটাকে এক অর্থে হোল্ডিংস বলা হয়। যেমন আমার বাড়িতে একটা হোল্ডিং নাম্বার আছে, আমার বাড়িতে 11C এরকম একটা হোল্ডিং নাম্বার আছে। বলছি এনি ডিস্ট্রিবিউশন অফ হোল্ডিংস, নো ম্যাটার হাউ আনইকুয়াল, ইট জাস্ট if and only if it arises from a just distribution through legitimate means. অর্থাৎ আমি যদি রাষ্ট্র স্বীকৃত কোনো পদ্ধতি মেনে আমি আমার হোল্ডিংস কাউকে আমি ডিস্ট্রিবিউট করি, বা অন্য কেউ তার হোল্ডিংস আমাকে ডিস্ট্রিবিউট করে, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। সেখানে আনইকুয়ালিটি হতে পারে, কিন্তু জাস্ট ডিস্ট্রিবিউশনের কোনো সমস্যা নেই। মানে ইকুয়ালিটি আর জাস্টিস কিন্তু উনি কখনোই দুটোকে মেলাতে চাইছেন না। আমরা ইকুয়ালিটি জাস্টিস দুটোকে কাছাকাছি রাখার চেষ্টা করি, উনি সেটা মোটেই করতে চাইছেন না। তাই বলছেন এনি ডিস্ট্রিবিউশন অফ হোল্ডিংস, নো ম্যাটার হাউ আনইকুয়াল, ইট জাস্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইট অ্যারাইজেস ফ্রম এ জাস্ট ডিস্ট্রিবিউশন থ্রু লেজিটিমেট মিনস। অর্থাৎ যে পদ্ধতিগুলো ফলো করা হয়েছে সেই পদ্ধতিগুলো যদি জাস্ট হয়, তাহলে কি হবে? আমি যদি ধরা এরকম হয় যে আমার একটা পদ্ধতি আছে সম্পত্তি পাওয়ার, যে ইনহেরিটেন্স, আমাদের ইনহেরিটেন্স যে ল আছে, হিন্দু ইনহেরিটেন্স ল অনুসারে আমার বাবা যা সম্পত্তি, বাবা মায়ের সম্পত্তি আমি আমার ভাই দুজনে মিলে বা বোনেরা সবাই মিলে পাবো। সেটা করতে গিয়ে যদি কেউ বেশি পায় কেউ কম পায়, এগুলো দেখার কোনো দরকার নেই। যে পদ্ধতিটা নেওয়া হয়েছে, যে সাকসেশন অ্যাক্ট, সেই সাকসেশন অ্যাক্টটা যদি ঠিকভাবে পালিত হয়, তাহলে আমি বেশি পেলাম ভাই কম পেলো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওইখানে লেজিটিমেসি আছে কিনা, অর্থাৎ দেশের আইন মোতাবেক হয়েছে কিনা। Thus, the entitlement theory of justice states that the distribution of holdings in a society is just if and only everyone in the society is entitled to what he has. মানে প্রত্যেকে তার নিজের নিজের যেটুকু অর্জিত হয়েছে তার প্রতি তার সম্পূর্ণ অধিকার আছে, সেখানে কেউ তার থেকে অন্য কোনো কিছু দাবি করতে পারে না। এখানে ওনার তিনটে প্রিন্সিপাল, এই তিনটে প্রিন্সিপালের কথা বললে পরে ওনার ভাবনাটা খানিকটা পরিষ্কার হবে। উনি তিনটে প্রিন্সিপাল কথা বলছেন। এ প্রিন্সিপাল অফ জাস্টিস ইন অ্যাকুইজিশন, আমি কোনো কিছু অ্যাকোয়ার করবো, সেটা কিভাবে হবে? দিস প্রিন্সিপাল ডিলস উইথ দ্য ইনিশিয়াল অ্যাকুইজিশন অফ হোল্ডিংস।
It is an account of how people first come to own unowned and natural property in circumstances where the acquisition would not disadvantage others. তার মানে এখানে যে ন্যাচারাল স্টেটের কথা আমরা হবস লক রুশোর মধ্যে পাই না, সেরকম একটা কথা যে একটা সময় ছিল যখন ন্যাচারাল প্রপার্টি গুলো কারোর নামে ছিল না, কারোর ব্যক্তিগত প্রপার্টির ধারণাটাই ছিল না, অনেক পরে সেটা এসেছে। তা প্রথম যখন ওটাকে কেউ এটা আমার বলে দাগিয়ে দিলেন, এটা আমার সম্পত্তি, সেই সময় যদি সে কাউকে অসুবিধার মধ্যে না ফেলে কাজটা করে থাকে, হ্যাঁ, এবং সেই জায়গাটার অন্য কেউ দাবিদার যদি তার আগে থেকে কেউ না থাকে, তাহলে আমার ওই যে প্রাইম অ্যাকুইজিশনটা ঠিক আছে। তাহলে এ প্রিন্সিপাল অফ জাস্টিস ইন অ্যাকুইজিশন, এটা বলছে কি দ্য ইনিশিয়াল অ্যাকুইজিশন অফ হোল্ডিংস, প্রথম আমি যখন অ্যাকোয়ার করছি সেটা আনওন্ড এবং ন্যাচারাল প্রপার্টি, কেউ তখনো পর্যন্ত সেই সম্পত্তিটা দাবি করেনি, এবং সেই অর্থে আমি কাউকে ক্ষতিগ্রস্ত করে ওটা নিইনি। তাহলে ইনিশিয়াল অ্যাকুইজিশন যদি ঠিক থাকে, তারপরে প্রশ্ন হচ্ছে ট্রান্সফার। This principle explains how one person can acquire holdings from another, including voluntary exchange and gifts. এবারে আমার সম্পদ আমি কাউকে ভলেন্টারিলি কাউকে দান করতে পারি, কাউকে ট্রান্সফার করতে পারি, কাউকে বিক্রি করতে পারি, এবং সেটা যদি দেশের নিয়ম অনুসারে হয় তাহলে কারোর কিছু বলার নেই। এবং তার মধ্য দিয়ে যদি অনেক ধরনের ইনইকুয়ালিটি বাড়ে, তাতে কারোর চোখ টাটানোর কোনো কারণ নেই, সব নিয়ম মেনে হয়েছে। আরেকটা যে প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন অফ ইনজাস্টিস, যদি এত কিছু সত্ত্বেও কোথাও ইনজাস্টিস হয়ে থাকে, হাউ টু ডিল উইথ হোল্ডিংস দ্যাট আর আনজাস্টলি অ্যাকোয়ার্ড অর ট্রান্সফার্ড, whether and how much victims can be compensated, how to deal with long past transgression or injustices done by a government and so on. যদি এরকম হয় যে এরপরেও যদি কোথাও ইনজাস্টিসের প্রশ্ন আছে বা আনজাস্টলি অ্যাকোয়ার করা হয়েছে বা ট্রান্সফার করা হয়েছে এটা আছে, তাহলে তার বিচারের প্রশ্ন আছে, এবং সেখানে উনি বলছেন কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু সব জায়গাতেই এখানে দ্য রেকটিফিকেশন অফ পাস্ট ইনজাস্টিসেস ইন দ্য অ্যাকুইজিশন আর ট্রান্সফার অফ হোল্ডিং, অর্থাৎ কোর্ট দেখবে যে আমার প্রাইম অ্যাকুইজিশন ঠিক ছিল কিনা, আমার ট্রান্সফারটা আমার ঠিক মতো হয়েছে কিনা, এবং যদি এর মধ্যে কোনো গলত থাকে, মানে ইনিশিয়াল অ্যাকুইজিশন বা ট্রান্সফার যদি কোনো ভুল পরবর্তীকালে নজরে আসে, তার রেকটিফিকেশনের সুযোগ আছে, এবং এর জন্য উনি কোর্টের ব্যবস্থাটা, আইন ব্যবস্থাটা রাখতে চাইছেন। Nozick believes that if the world were wholly just, only the first two principles would be needed. এই যে ফার্স্ট টু প্রিন্সিপাল, এই দুটো, এই যে অ্যাকুইজিশন আর ট্রান্সফার, যদি আমি ইনিশিয়াল অ্যাকুইজিশনটা ঠিক হয়, জাস্ট হয়, তাহলে ঠিক আছে, আর তারপরে ট্রান্সফার। আর রেকটিফিকেশনে তো মানে এটা তো যদি গন্ডগোল হয় তখন, তা নাহলে রেকটিফিকেশন প্রশ্ন আসছে না। তাই বলছেন ইফ দ্য ওয়ার্ল্ড ওয়ার wholly just, only first two principles would be needed. A person who acquires a holding in accordance with the principle of justice in acquisition is entitled to that holding. নিয়ম মেনে, আইন মেনে যদি আমি কোনো সম্পত্তি করে থাকি, সেটা একান্তই আমার, এবং সেখানে কেউ আমাকে কোনোভাবে তার থেকে বঞ্চিত করতে পারে না। A person who acquires a holding in accordance with the principle of justice in transfer, the acquisition or transfer from someone else entitled to the holding is entitled to the holding. Someone else entitled to the holding, অর্থাৎ অন্য কারোর সম্পত্তি সে যদি প্রিন্সিপাল অফ ট্রান্সফারের নিয়ম নীতি মেনে আমাকে ট্রান্সফার করে, তাতে ইকুয়ালিটি বাড়ুক না কমুক, ডিসক্রিমিনেশন কমলো না বাড়লো, কিছু যায় আসে না, সেটা জাস্ট হবে। No one is entitled to a holding except by application of 1 and 2. Thus, an entitlement theory would imply a distribution is just if everyone is entitled to the holdings they possess under the distribution. তাহলে শেষ পর্যন্ত যেটা আছে, এই ডিস্ট্রিবিউশনে জাস্ট হবে যদি তুমি এই দুটো নিয়ম মেনে কাজ করো। প্রথম নিয়ম, ইনিশিয়াল অ্যাকুইজিশন যদি ঠিক থাকে, অ্যাকুইজিশনটা যদি ঠিক থাকে, আমি কিভাবে সম্পত্তিটা আমার কাছে এলো সেটা ঠিক থাকে, আইন মেনে হয়, তাহলে। আর দ্বিতীয়টা হচ্ছে কি, আমি যদি নিয়ম মেনে ট্রান্সফার করি কাউকে, তাহলে no one is entitled to a holding except by repeated application of 1 and 2. Thus, entitlement theory would imply a distribution is just if everyone is entitled to the holdings they possess under the distribution. মানে আমি
আমার কাছে যেটা আছে সেটা 1 নম্বর এবং 2 নম্বর নিয়মকে ভায়োলেট করেনি, ব্যাস, তাহলেই আমার পজিশন ঠিক আছে। আমি কাউকে কিছু দিতে বা কেউ আমার কাছে কিছু চাইতে পারে না, সেটা চাওয়াটা তার কোনো সেখানে কোনো জাস্টিসের প্রশ্ন নেই। তার মানে জাস্টিসের প্রশ্নের সঙ্গে উনি কিন্তু ইকুয়ালিটি, ইকুইটি এগুলোকে দেখছেন। এই যে মিনিমাল স্টেটের কনসেপ্টটা, স্টেট এই ব্যাপারে আমাকে কখনো বলবে না যে আপনি স্বেচ্ছায় ওই কি বলবো এলপিজি গ্যাসের ইয়েটা সাবসিডি ছেড়ে দিন, এটা আমাকে কেউ বলবে। স্টেট হবে মিনিমাল স্টেট। মিনিমাল মানে স্টেট যেটুকু না করলে না, অর্থাৎ স্টেটকে কি করতে হবে এখানে, একটা মানে একটা জুডিশিয়ারি থাকবে, যেহেতু ওই ট্রান্সফারের ব্যাপারগুলো গন্ডগোল হতে পারে, ঠিক করে দেওয়া যায়, জুডিশিয়ারি থাকবে। আচ্ছা, আর হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্য ফোর্স থাকবে, আর ইন্টারনাল যে কনফ্লিক্ট সেগুলোকে রিজলভ করার জন্য থাকবে। বাকি এইসব বাকি ব্যাপারগুলোতে তাকে সব ক্ষেত্রে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। We are entitled to use our property as we see it fit. The state's legitimate power is limited to preventing harm and protecting property rights. কারোর ক্ষতি হচ্ছে কিনা সেটা দেখতে হবে, আর কারোর ব্যক্তিগত সম্পত্তিকে সংরক্ষিত হচ্ছে কিনা, এই দুটো জিনিস সে দেখবে। বাকি স্টেটকে বাকি সবকিছু নিয়ে ভাবার কোনো দরকার নেই। তার মানে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, যে আমার জিনিস আমি যেমন খুশি ব্যবহার করতে পারি, জিনিস নষ্ট হয়ে যায় আমি ফেলে দেবো, তবু রাষ্ট্র আমাকে চাইলে আমি চাইতে পারে না, বলতে পারে না যে তুমি 7 লাখ টাকা ইনকাম ট্যাক্স দাও। এই যে ধারণাটা, এটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল লিবারালিজম বা র্যাডিক্যাল ইন্ডিভিজুয়ালিজমের একটা দৃষ্টান্ত। সেটা কেমন হতে পারে তারই একটা দৃষ্টান্ত কথা বললাম। এইটুকু বলে আমি একটু থামবো, যে ওনার কথাটা বোঝা গেল কিনা, অর্থাৎ রবার্ট নজিকের দৃষ্টিভঙ্গিটা বোঝা গেল কিনা। বলছি রবার্ট নজিকের কথাগুলো কিছু বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে রাষ্ট্র মিনিমাম কাজ করবে। হ্যাঁ, সেই মিনিমাম কাজটুকু কি, যে আমি কোনো সম্পদ যখন অ্যাকোয়ার করছি নিয়ম মেনে, রাষ্ট্রের নিয়ম মেনে হচ্ছে কিনা এটা দেখা, আর আমি যদি কাউকে কোনো কিছু ট্রান্সফার করি তাহলে সেটাও নিয়ম মাফিক হচ্ছে কিনা দেখা। এছাড়া আর রাষ্ট্রের ওই একটা রাষ্ট্র কাঠামো আছে যে দেখবে বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আর এইগুলো ছাড়া সব ব্যাপারে মাতব্বরি করবে না। যাকে বলে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা পুরোপুরি বাতিল করে দিচ্ছেন। ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা, যে আমার কাছ থেকে 7 লাখ টাকা ট্যাক্স নেওয়ার পরে সেটা ওয়েলফেয়ার মানে যারা পিছিয়ে আছে তাদের ওয়েলফেয়ারের জন্য খরচ করা হয়। তুমি যেটাকে যে ভাষাতেই বলো, যে বিভিন্ন রকমের স্কিম টিম হয় আর কি, সেটা কন্যাশ্রী হতে পারে, অমুক হতে পারে, অনেক কিছু হতে পারে, তার মধ্য দিয়ে হয়। এই যে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা উনি কিন্তু পুরোপুরি বাতিল করছেন। ঠিক আছে, এইবারে আমি যেটা অমর্ত্য সেনের কথাটা বলার চেষ্টা করব। হ্যাঁ, অমর্ত্য সেন সম্পূর্ণ অন্য দিক থেকে বিষয়টাকে ভাবছেন। উনি বলছেন যে একটা থিওরি অফ জাস্টিস, রলস যেমন করে বলছেন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, এবং তার একটা ফর্মুলা উনি দিলেন। উনি বলছেন একটা থিওরি অফ জাস্টিস দিয়ে গোটা পৃথিবীতে জাস্টিস নিয়ে আসা কি সম্ভব? উনি প্রথমেই যে প্রশ্নটা তুলছেন, যে ওই মানে যাকে বলে তুমি শুধুই লিবার্টারিয়ান একটা থিওরি দেবে অথবা ইউটিলিটারিয়ান থিওরি দেবে, এইরকম, বা শুধুই ইগালিটারিয়ান থিওরি দেবে, এই প্রত্যেকটাকে উনি বলছেন এগুলো একটার সঙ্গে একটা সম্পর্কিত, এটা মিক্সড প্রিন্সিপাল নিতে হবে। তুমি একবারে ওই শুধু লিবার্টারিয়ান, শুধু ইউটিলিটারিয়ান বা শুধু ইগালিটারিয়ান এরকম ভাবে চললে পরে কিন্তু পৃথিবীতে যে বিভিন্ন ধরনের ইনজাস্টিস আছে সবটাকে কভার করা সম্ভব না, সবটাকে অ্যাড্রেস করা সম্ভব না। উনি একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে একটা বাঁশি পাওয়া গেছে, সেই বাঁশিটা 3 জন দাবিদার। একজন মানে আমরা বলতে পারি কিশোর, দাবি করছে যে বাঁশিটা আমাকে দাও, আমি খুব গরিব, আমার আর কোনো খেলনা নেই, আমাকে দাও বাঁশিটা আমি বাজাবো। আর একজন আছে যে লিবার্টারিয়ান, বলছে না, বাঁশিটা আমার বাবা পয়সা দিয়েছে, এটা আমার, সে বাঁশিটা অন্য কাউকে দিতে রাজি নয়। আর 3 নম্বর ছেলেটি বলছে
দেখো আমি বাঁশিটা বাজাতে পারি, তোমরা তো বাজাতে পারো না, তাহলে বাঁশিটা আমারই প্রাপ্য। তাহলে এখন এই তিনজনের মধ্যে তুমি যে কোন পদ্ধতি ফলো করলে তুমি জাস্টিস পাবে? কারোরই যুক্তিগুলো কিন্তু মানে ফেলে দেওয়ার মতো নয়। যে পুওর, সে কোনোদিন কোনো মানে কি বলবো টয়, কোনোদিন কোনো খেলনা সে হাতে পায়নি, তার তো ইচ্ছে হতেই পারে। একটা রাষ্ট্রের মধ্যে সব আমরা একসঙ্গে বাস করি, তার মনে হতে পারে যে আমার একটা একটু ওই বাঁশিটা আমি নেবো বা একটু বাঁশিটা বাজাবো শিখবো। আবার এটাও ঠিক যে তার বাবা বাঁশিটা কিনে দিয়েছে, তার দাবিটা এবার তুমি বাদ দাও কি করে? ওর একই সঙ্গে দেখো, এরা দুজনের মধ্যে কি এখনো বাঁশি বাজানো শেখেনি? 3 নম্বর ছেলেটি বাঁশি বাজানোরও জানে। তাহলে সেটা তার একটা ইউটিলিটারিয়ান ভ্যালু আছে, অর্থাৎ সে ম্যাক্সিমাম ইউটিলিটিটা তার পক্ষে সম্ভব। বাঁশিটা নেবে, বাঁশিটা বাজাবে এবং বাঁশির সুর আসবে, মানে অ্যাকচুয়ালি বাঁশি দিয়ে যা যা হয় তার ম্যাক্সিমামটা ও করতে পারবে। তাহলে এখন তুমি যে কোনো থিওরি নিয়ে চলো না কেন, সেটাকে তুমি ফাইনালি বলতে পারো না এই একমাত্র থিওরি দিয়ে সব সমস্যার সমাধান হবে। সেই জন্য বলছে নো ওয়ান স্যাটিসফ্যাক্টরি থিওরি, এখানে নট পসিবল, নো ওয়ান স্যাটিসফ্যাক্টরি থিওরি ইজ পসিবল। একটাকে দিয়ে তুমি, but we can take different steps in removing injustice and make them capable to get the opportunity. No philosophy of justice can solve all ills. ওনার খুব পরিষ্কার বক্তব্য যে একটাই থিওরি অফ জাস্টিস সব ধরনের ইনজাস্টিসকে রিমুভ করবে, এটা সম্ভব না। এবং কোন ফিলোসফি অফ জাস্টিস বা থিওরি অফ জাস্টিস ক্যান সলভ অল ইটস। অর্থাৎ উনি বলতে চাইছেন যে বিভিন্ন ধরনের ইনজাস্টিস আছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে, তুমি বরঞ্চ ইনজাস্টিস গুলোকে আইডেন্টিফাই করো, করে সেই ইনজাস্টিস গুলো কিভাবে আস্তে আস্তে কমানো যায়। শুধুমাত্র এই থিওরির ভিত্তিতে বসে থাকলে হবে না, শুধু তুমি রলসের কথা ভাবছো বা শুধু লজিকের কথা ভাবছো, হ্যাঁ, বা মিলের কথা ভেবে বসে থাকলে কিন্তু চলবে না। যেখানে যেটা প্রয়োজন হবে, যে পদ্ধতি বা যে নিয়মগুলো অ্যাডিকুয়েট মনে হবে, সেইখানে সেইটা প্রয়োগ করতে হবে। যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে সমস্যা কি, কাস্ট একটা প্রবলেম, জেন্ডার একটা প্রবলেম, পভার্টি একটা প্রবলেম, চাইল্ড লেবার একটা প্রবলেম, এবং হাজারো প্রবলেম আছে ইনজাস্টিসের, হাজারো ক্ষেত্রে, যার জন্য ইনজাস্টিস গুলো তৈরি হচ্ছে। এইগুলোকে আমি কিভাবে ওভারকাম করতে পারি, আমাকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাকে চলতে হবে। আর একটা কথা উনি বলতে চাইছেন যে প্রত্যেকে একটা ভদ্রস্থ জীবনযাপনের ধারণা থাকবে, এবং সেটা তাদেরকে, তারা রাষ্ট্রের কাছ থেকে সেই শিক্ষা পাবে যে ভদ্রস্থ জীবন বলতে গুড লাইফ, একটা গুড লাইফের কনসেপ্ট। এটা সবার ক্ষেত্রে হুবহু যে একরকম হবে তা নয়, কিন্তু মিনিমাম একটা গুড লাইফের ধারণা আছে, যে আমি একটু খেতে পাবো, পড়তে পাবো, পাঁচজনের সঙ্গে গল্প করতে পাবো, একটু কাজ করার সুযোগ পাবো, এইরকম একটা মানে সবার সঙ্গে মিলেমিশে থাকবো, এরকম একটা গুড লাইফের একটা কনসেপ্ট আছে, সবার ক্ষেত্রে থাকা উচিত ইন্ডিভিজুয়ালের তরফ থেকে। আরেকটা কি, গভর্নমেন্ট কিন্তু ওয়েলফেয়ারের দিকটা ভাববে, কারণ ইনজাস্টিসকে কমানোর জন্য গভর্নমেন্ট কিছু পজিটিভ স্টেপ নিতে হবে, তার হলে সম্ভব। তার মানে একেবারেই সমালোচনার যেদিকে ছিলেন ও মানে ডান দিকে যদি থাকেন কি বলবো লজিক, তাহলে সেন কিন্তু বাম দিকে আছে। এবং সেখানে উনি বলছেন যে তুমি কতগুলো নিয়ম মানলে, কতগুলো প্রিন্সিপাল তৈরি করলে, সেই প্রিন্সিপাল গুলো যদি যার উদ্দেশ্যে করা তারা যদি সচেতন না হয়, তার যে কেপেবল না হয়, কেপেবিলিটির জায়গাতে আসছে, তাই সেখানে একটা কোটেশন উনি দিচ্ছেন যে ফ্রিডম হ্যাজ এ 1000 চার্মস টু শো দ্যাট স্লেভস হাউএভার কন্টেন্টেড নেভার নো। অর্থাৎ এই যে স্বাধীনতা, বেসিক লিবার্টিজ, তার অনেক ভালো দিক আছে, অনেক কিছু আছে, অনেক চার্মস আছে, কিন্তু যে মানে দাস, সে তো ভাত ডাল খেয়েই সন্তুষ্ট, হ্যাঁ, সে খায় আর মানে সে ভালোই আছে, যে তার পক্ষে তো সে তো জানেই না ফ্রিডমের কতগুলো অর্থ বা ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝায়, তার কি কি পাওয়ার আছে, সেই বোধটাই তার থাকবে না। তাহলে রাষ্ট্রের তরফ থেকেও তাকে একটা মিনিমাম জায়গায় পৌঁছে দিতে হবে। এবং এই প্রসঙ্গে উনি দুটো কথা বলছেন, একটা হচ্ছে নীতি, একটা ন্যায়, দুটো ধারণা আছে। উনি বলছেন রলস যে প্রিন্সিপাল ফর্মুলেট করার চেষ্টা করছেন, আমি যদি দুটো প্রিন্সিপালকে, তাহলে এগুলো হচ্ছে যে একটা ইনস্টিটিউশন, মানে এখানে যদি একটা রাষ্ট্র কিভাবে চলবে তার একটা প্রস্তাবনা,
মানে বেসিক নীতি, মৌলিক নিয়ম নীতি। আমরা যদি ভারতের সংবিধানের প্রস্তাবনার কথা ভাবি, অনেক সময় ভিতরের অনেক ধরনের আইন কানুন থাকে, সেখানে কিছু সমস্যা তৈরি হলে শেষ পর্যন্ত যারা লয়ার বা জাজ আছেন তারা কিন্তু রেফার টু প্রিয়াম্বল, প্রিয়াম্বলে কি বলা আছে সেটার সূত্র ধরে তার ফিলোসফি সামনে নিয়ে এসে তার বিচার করার চেষ্টা করে। এরকম যদি তুমি এটাকে ইনস্টিটিউশনাল নীতি বলতে পারো, যেগুলোতে গাইডিং প্রিন্সিপাল, বেসিক গাইডিং প্রিন্সিপাল হিসাবে রলসের বক্তব্যগুলো, রলসের থিওরি অফ ফেয়ারনেস আমি মানতে পারি। কিন্তু বাস্তবে ন্যায় দিতে গেলে, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটি নাগরিক তাদের প্রাপ্য পাচ্ছে কিনা সেইটাকে বাস্তবায়িত করতে গেলে তোমার কিন্তু রলসের এই ফর্মুলা নিয়ে বসে থাকবে তেমন কিছু অগ্রসর হবে না। যেমন আমাদের দেশে প্রিয়াম্বলে বলা আছে আমরা সবাই সমান, আমাদের অনেক বেসিক লিবার্টিজ আছে। সামান্য ধরো এই কয়েকদিন পরে ভোট হবে, সেইটুকু সামান্য লিবার্টি তোমার বেসিক লিবার্টিজ, সেইটুকু প্রয়োগ করতে গেলে দেবে কত সমস্যা। তার মানে এগুলো নীতি হিসাবে ঠিক আছে, কিন্তু যখন এটা বাস্তবায়নের প্রশ্ন ওঠে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম। তাই উনি বলছেন রলস প্রিন্সিপলস আর ইনস্টিটিউশনাল ওয়ান, নীতি। Institutional injustice may not assure the realization of justice for people whose freedoms and opportunities are deprived due to their given conditions. বিভিন্ন কারণে, তাদের বাস্তব পরিস্থিতিগত কারণে যাদের এই ফ্রিডম নেই, যাদের এই সুযোগ সুবিধাগুলো নেই, তাদের পক্ষে ওই ইনস্টিটিউশনাল প্রিন্সিপালস অফ জাস্টিস, ইনস্টিটিউশনাল জাস্টিসের প্রিন্সিপাল দিয়ে সেই তাকে রিয়েলাইজ করা বা তাকে জাস্টিস দেওয়া সম্ভব। উনি বলছেন এর মানে হচ্ছে কি, দোজ পিপল হ্যাভ লেস ক্যাপাবিলিটি টু কনভার্ট ইনস্টিটিউশনাল জাস্টিস টু রিয়েল ওয়ান্স। অর্থাৎ যাদের ক্যাপাবিলিটি নেই বা লেস ক্যাপেবল, যারা ওই নীতিটাকে জাস্টিসে রূপান্তরিত করে, তাদের ক্ষেত্রে এই নীতিগুলো কার্যকরী হবে না। অর্থাৎ এই আমার বাড়ির কাছে এখান থেকে একটা স্কুল আছে, পাশেই একজন কাজের মেয়ে থাকে, তার এক ছেলে এক মেয়ে। তো এখন যেহেতু ওই মিড ডে মিলটা দেয় বলে স্কুলে একবার করে যায়, কিন্তু স্কুল কলেজ সব খোলা আছে, তাতে যে সবাই স্কুলে যাচ্ছে, সবাই পড়াশোনা করতে পারছে বা ঠিকভাবে লেখাপড়া শিখছে তা তো হচ্ছে না। অর্থাৎ অপর পক্ষকেও যে এটাকে রিসিভ করবে জাস্টিস, তাকেও ক্যাপাবিলিটির একটা লেভেলে আসতে হবে। এই ক্যাপাবিলিটির একটা লেভেলে না আসতে পারলে তুমি শুধু নীতির কথা বলে গেলে সেটা কিন্তু খুব একটা মিনিংফুল তার কাছে হবে না। তার মানে যে জানে, যে বোঝে, যার এই ক্যাপাবিলিটি আছে, সে সব সুযোগগুলো পেয়ে যাবে, অন্যরা পাবে না। যেমন সামান্য রিজার্ভেশনের ক্ষেত্রে আমরা বলি, যারা অলরেডি একটা মানে জেনারেশন পেয়েছে, তাদেরগুলো আবার তার পরের জেনারেশন এই সুযোগগুলো পাচ্ছে। কিন্তু তারই কমিউনিটিতে পিছিয়ে পড়া কমিউনিটি অনেকেই আছে যারা এই পর্যন্ত আসতে পারে না, তারা সেই সুযোগগুলো পায় না। তাই এখানে ক্যাপাবিলিটি প্রশ্নটা উনি কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলছেন। রলস সাপোজেস পারফেক্ট জাস্টিস। আর একটা কথা উনি বলছেন, উনি পারফেকশনিস্ট। রলসকে সেন বলছেন উনি পারফেকশনিস্ট। বলছে যে পারফেক্ট জাস্টিস বলে কিছু হয় না, কিছু নেই পৃথিবীতে। ইন আ গ্লোবাল কন্টেক্সট দ্য প্রিন্সিপলস ফর পারফেক্ট জাস্টিস আর নট টু গিভ এ ওয়ে অফ ফর অ্যাডভান্সমেন্ট অফ জাস্টিস or reduction of injustice. Thus, comparative perspective on justice is necessary. ধরো আমার দেশের যা সমস্যা, সেখানে জাস্টিসের ধারণাগুলো কেমন হবে, আমেরিকার যা সোশ্যাল ফেব্রিক বা সোশ্যাল স্ট্রাকচার সেখানে কেমন হবে, চীনের যে সোশ্যাল স্ট্রাকচার সেখানে কেমন হবে, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তুমি একটা থিওরি অফ জাস্টিস, একটা পারফেক্ট জাস্টিসের কথা বলে গেলে এই বিভিন্ন দেশের এই যে বৈচিত্র্য সেটাকে অ্যাড্রেস করা যাবে না, এবং সেখানে কিন্তু কাজ করা যাবে না। সেখানে কম্পারেটিভ পার্সপেক্টিভ অন জাস্টিস রাখতে হবে। কম্পারেটিভ পার্সপেক্টিভ, কোন জিনিসটা কোথায় জাস্টিস। যেমন আমেরিকাতে ধরতে পারি যে ধর্মের ব্যাপারে তারা অনেক বেশি মানে ফ্রিডম এনজয় করে, তা সেটা আমার দেশে কতটা আছে বা আদৌ আছে কিনা, বা বিভিন্ন ধরনের মানুষ কিভাবে বাস করে, অনেক কিছু প্রশ্ন উঠতে পারে। তাহলে সব জায়গায় পরিস্থিতি একরকম নয়, তার ফলে কম্পারেটিভ পার্সপেক্টিভটা অবশ্যই দরকার। Are all supposes a polity established by social contract among members of this polity. Global justice does not have such conditions. ওই যে এক ধরনের কন্ট্রাক্টের জায়গা রয়েছে, সবাই নিজেদের মধ্যে
চুক্তিবদ্ধ হবে, এখানে হচ্ছে ওই চুক্তিবদ্ধ হওয়ার, ওই চুক্তিতে পার্টিসিপেট করার ক্ষমতা সবার নেই, সবার সেই ক্ষমতা নেই। সেজন্য কয়েকজন লোক, হ্যাঁ, তারা শেষ পর্যন্ত কন্ট্রাক্টটা করে, কি হবে না হবে ঠিক করে। এবং সেই জন্য আমরা যতই ভেল অফ ইগনোরেন্সের কথা উনি বলুন না কারণ, এটা বাস্তবোচিত নয় যে সে সব ধরনের সংস্কার থেকে মুক্ত হয়ে কাজটা করতে পারে বা কোনো ধরনের প্রভাবে প্রভাবিত না হয়। Therefore, the room of disagreement and the possibility of impartiality should be questioned. ডিসএগ্রিমেন্টের সম্ভাবনা, তারপরে তোমার ইম্পার্সিয়ালিটি হচ্ছে কিনা এটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠতে পারে। যদিও উনি বলছেন যে আমরা একটা ভেল অফ ইগনোরেন্স, অরিজিনাল পজিশন সব শুনলাম, কিন্তু এগুলো বাস্তবে যখন আসলে রলস অনেকটা কি বলবো, একটা আইডিয়াল ওয়ার্ল্ডে রয়েছেন, একটা ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ডে রয়েছেন, দিয়ে একটা আইডিয়াল নিয়ম নীতির কথা বলছেন। উনি বলছেন যে বাস্তবে মাটিতে নেমে আসুন, দেখবেন সমস্যাগুলোর কথা। এখান থেকে ক্যাপাবিলিটি প্রশ্নটা আসছে। পার্সনস ক্যাপাবিলিটি টু অ্যাচিভ পার্টিকুলার কম্বিনেশন অফ ভ্যালুড ফাংশনিং। এনে ক্যাপাবিলিটি মানে যে এই সুযোগ সুবিধা নেবে, মানে যার জন্য জাস্টিসের কথা আমি ভাবছি, সে সেই জাস্টিসটা রিসিভ করার মতো অবস্থানে আছে কিনা। সেই যে মিনিমাম কন্ডিশন, যে কন্ডিশনে একজন নাগরিক থাকলে সে জাস্টিসটা রিসিভ করতে পারে, সেই অবস্থায় সে আছে কিনা, এটাই উনি বলছেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ টু জাস্টিস। পার্সনস ক্যাপাবিলিটি টু অ্যাচিভ পার্টিকুলার কম্বিনেশনস অফ ভ্যালুড ফাংশনিং। All the achievable combinations of functionings are called a person's capability set. Capability set কোন কোনগুলো হবে, and it is on this that the capability approach concentrates. এখানে অ্যাকচুয়ালি উনি দুটো কথা বলছেন, ডুইংস অ্যান্ড বিইংস বলে দুটো শব্দ, দুটো বিষয় উনি বলছেন, আমি বলছি এখনই। তাহলে ক্যাপাবিলিটি মানে হচ্ছে ভ্যালুড ফাংশনিং, মানে কোন কোন কাজ আমি পারি, কতগুলো বেসিক জিনিস, কোন কোন কাজ আমি পারি, মানে ডুইংস, আর হচ্ছে আমি কি কি হতে পারি, মানে আমার বর্তমান অবস্থানটা কি, মানে আমি কি কি শিখেছি, হোয়াট টাইপ অফ বিং আই এম। সেজন্য উনি ডুইংস অ্যান্ড বিংস এর কথা বলছেন। The idea of capability is thus oriented towards freedoms and opportunities, rather being concerned only with the one particular life that the person choose to lead. তার মানে এখানে ফ্রিডমের প্রশ্ন আছে, অপরচুনিটির প্রশ্ন আছে, হ্যাঁ, এবং এখানে বলছে এটাকে শুধুমাত্র ওই পার্সন কোন ধরনের লাইফটা চুজ করে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই ক্যাপাবিলিটির ধারণার মধ্যে সে যে ফ্রিডম, সেই অপরচুনিটিকে নিতে পারছে, সবকিছু ওপেন থাকলেও সবাই কিন্তু সব সুযোগ নিতে পারছে না। সেই নেওয়ার জন্য তার যদি মিনিমাম ক্যাপাবিলিটি পর্যায়ে না থাকে তাহলে হবে না। এখানে ক্যাপাবিলিটির কথাটা এখানে আছে, আমি এইখানটা বলবো, এই জায়গাটা ডেভেলপমেন্ট অফ ফ্রিডম বলে ওনার যে বইটা আছে সেখানে এই কথাগুলো উনি বলছেন। এলিমেন্টারি ফাংশনস কতগুলো আছে, উনি বলছে এলিমেন্টারি ফাংশনস আমি পারফর্ম করতে পারি কিনা। ধরো যদি বলা হয় কোনো দেশে আইন যে তোমাকে ফুল সিগনেচার করতে শিখতে হবে, তা নাহলে তুমি এটা পাবে না, সেটা তুমি পারো কিনা। তাহলে বলছে এলিমেন্টারি ফাংশনস ডুইংস অ্যান্ড বিংস such as having access to adequate food, shelters that can be secured by personal liberty, income and wealth. তার মানে তোমার সেটুকু সামর্থ্য আছে কিনা, খেয়ে পরে বাঁচার মতো বেসিক জায়গাটা তৈরি আছে কিনা। ওই বেসিকটুকু তৈরি না থাকলে তুমি যে কিছু রাষ্ট্রের কাছ থেকে কিছু নেবে, সে নেবার মতো অবস্থাও তোমার থাকবে না। যে এলিমেন্টারি ফাংশনস এর কথা বলছেন, আর কিছু কমপ্লেক্স ফাংশনস এর কথা বলছেন। এলিমেন্টারি লেভেলে যেগুলো খুব পার্সোনাল লিবার্টি, ইনকাম, ওয়েলথ, খাবার দাবার মিনিমামটুকু। আরেকটা বলছেন যে সেলফ রেসপেক্ট, বিং এবল টু টেক পার্ট ইন দ্য পলিটিক্যাল কমিউনিটিস দ্যাট ডিপেন্ড অন ফ্যাক্টরস ইন্ডিপেন্ডেন্ট অফ ইউর পজেসিং রিসোর্সেস। আরেকটা, সবাই এই কমপ্লেক্স ফাংশনিং পারে না। ধরো কারোর কিছু আছে, বেসিকটুকু আছে, বেসিক ডুইংস অ্যান্ড বিংস সে ওকে, কিন্তু তবুও সবাই কিন্তু সব জায়গায় সমানভাবে পার্টিসিপেট করতে পারে না। কোন একটা প্রতিষ্ঠানে, কোন একটা অর্গানাইজেশনে, কোন একটা পলিটিক্যাল কমিউনিটিতে সে কিন্তু সবসময় পারে না। তাহলে এই যে সেলফ রেসপেক্ট, পলিটিক্যাল কমিউনিটিতে পার্টিসিপেট করা, এগুলো কোনো যে কমপ্লেক্স ফাংশনিং, এইগুলো থাকলে তবে সেটা সম্ভব। অর্থাৎ উনি যেটা বলতে চাইছেন যে শুধুমাত্র আমি একতরফে কতগুলো নিয়ম নীতি তৈরি করে দিলাম, যেটাকে উনি বলছেন নীতি রলসের ক্ষেত্রে, সেই নীতিগুলো করে দিলেই সমস্যাটা সমাধান হচ্ছে না, সেটা বাস্তবায়িত করার মতো অবস্থায় আছে কিনা। সেজন্য আমরা জানি
অমর্ত্য সেন ওই যে প্রাইমারি এডুকেশনের উপর কতটা গুরুত্ব দিয়েছেন, এবং সেই প্রসঙ্গেই ওই যে আমরা যেটাকে আমরা মিড ডে মিলের কনসেপ্টটা ওনারই ভাবনা থেকে এসেছে, যে প্রাইমারি কতগুলো ক্যাপাবিলিটির জন্য আমাকে সবাইকে প্রাইমারি লেভেলে পড়াশোনাটা করাতেই হবে, তা না হলে কোনো কাজই আর হবে না, বেসিক জায়গাটা ধরতে হবে। সেখান থেকে এইসব প্রসঙ্গগুলো এসেছে, এবং ওনারই ভাবনা এইসব বিষয়গুলো আমাদের দেশে বা অন্যান্য দেশেও চালু হয়েছে এই বিষয়গুলো। আচ্ছা, এটুকু আমি খুব সংক্ষেপে বললাম, খুব বেশি কথা বলিনি, এবং এগুলো যে খুব বেশি আমি জানি তাও নয়। হ্যাঁ, আমার এই পড়ানোর জন্য যেটুকু মানে আমি বুঝেছি সেটুকু বললাম। তা এরপরে আমি কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো, এগুলো নিয়ে যদি কিছু বলার থাকে আমি দু চার কথা বলার চেষ্টা করবো, আমি পারবোই যে উত্তর দিতে তা নয়, একটু দু চার কথা বলা যেতে পারে। হুম। হ্যালো স্যার। হ্যাঁ, বলো অভিজিৎ বাবু। এই যে এখানে ওই নীতি ন্যায়ের ওখানে